উপস্থিত আজকের প্রধান বক্তা সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মহাশয়, আমাদের বিধায়ক যুবরাজনগর কেন্দ্রের এবং বিভিন্ন দলের নেতৃবৃন্দ, আপনারা যারা এই প্রখর রৌদ্রতাপকে উপেক্ষা করে আমাদের এই সভায় উপস্থিত হয়েছেন, সকলকে আমি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আর তো মাত্র কয়েকটা দিন বাকি। গতকালকে পশ্চিম ত্রিপুরা আসনের নির্বাচন হয়ে গেল, সেই সম্পর্কে একটু পরে বলবো। এইবারের নির্বাচন শুধু আমাদের দেশের না, গোটা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে ভারতবর্ষের নির্বাচনের জন্য। আমরা এই দেশের ধর্ম নিরপেক্ষ 28টি দল আমরা একত্রিত হয়ে এই ইন্ডিয়া ব্লক তৈরি করেছিলাম। যদিও পরে একটি দল বিশ্বাসঘাতকতা করেছেন, তো এখন আরো 2-3টি দল যুক্ত হয়ে এই ইন্ডিয়া ব্লককে শক্তিশালী করেছে। এবং যে কথাটা এই ব্লক গঠন হওয়ার পরে বলেছে, আমাদের প্রধান লক্ষ্য ভারতবর্ষে গণতন্ত্রকে রক্ষা করা। ভারতবর্ষের সংবিধান নরেন্দ্র মোদী এবং বিজেপি আরএসএস তার হাতে পদদলিত সংবিধান থাকবে না পরের বার যদি নির্বাচনে আসে। এই দুটো ক্ষেত্রে আমরা প্রধান গুরুত্ব দিয়েছি। এরপরে যার যার দল তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন। কংগ্রেস তাদের ইস্তেহার প্রকাশ করেছেন, ঘোষণাপত্র দিয়েছেন। আমাদের দল, আমরা আমাদের ঘোষণাপত্র দিয়েছি প্রায় কাছাকাছি, কিন্তু মূল কথাটা হয়েছে ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করতে হবে, সংবিধানকে রক্ষা করতে হবে। নির্বাচন চলছে, নরেন্দ্র মোদী এখন আর বিজেপির কথাও বলে না, মোদি 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 কে গ্যারান্টি। আমি আমাদের সমর্থক এখানে যারা, তাদের কাছে না, বিজেপি দলের কোন নেতা কর্মী যদি আমাদের কথা শুনে থাকেন, আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, মোদির গ্যারান্টি 2014-তে যখন সরকারে এসেছিলেন, তিনি কি গ্যারান্টি দিয়েছিলেন? গ্যারান্টি দিয়েছিলেন বছরে 2 কোটি মানুষের কাজ দেবে, গরিব থাকবে না, কালো টাকা উদ্ধার করা হবে, 15 লক্ষ টাকা করে সমস্ত বিপিএল ফ্যামিলি তার ব্যাংকের অ্যাকাউন্টে তার কাছে চলে যাবে বলেছিল না? কৃষকদের আপনার ফসলের ন্যূনতম দাম, স্বামীনাথন কমিশন যেটা বলেছিল তা আমরা দেব। কর্জা ঋণ, এই ঋণ এককালীন আমরা মুকুব করব, কৃষককে এইভাবে আমরা সাহায্য করব। কোথায় গেল সেই গ্যারান্টির? কি হলো? আজকে কি গ্যারান্টির কথা বলছেন আপনি? আবার এই জবাব ভারতবর্ষের মানুষ আজকে চায় আপনার কাছ থেকে। ভারতবর্ষের মানুষ আপনাকে বিশ্বাস করে না। পৃথিবীর মানুষ জেনেছে মোদী সরকার আসার পরে 2টা সবচেয়ে বড় অপরাধ করেছে, ঘোটালা। একটা হলো নোটবন্দি। এই নোটবন্দির মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষ, ছোটখাটো ব্যবসায়ী থেকে আরম্ভ করে মাঝারি ব্যবসায়ী, তাদের ব্যবসা শেষ হয়ে গেছে। আর এই নোটবন্দি মানে আদানি আম্বানি তার যে কালো টাকা ছিল, সেই কালো টাকাকে সাদা করার জন্যই ছিল এই নোটবন্দি।
পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক ঘোটালা। আর দ্বিতীয়টি করেছে কয়দিন আগে, গত নির্বাচনের আগে। কে? নির্বাচনী বন্ড। নির্বাচনী বন্ডের নামে ওই যারা ব্যবসায়ী চোরা কারবারি করে, 2 নম্বরী ব্যবসা করে, তার বাড়িতে সিবিআই ইডি পাঠিয়ে দিচ্ছেন। আর পরের দিন যদি সে গিয়ে বলছে আমি একটা বন্ড কিনলাম, পরের দিন আবার পরিষ্কার। এই করে বন্ড কালেকশন করে বিজেপির তহবিলে 7,000 কোটি টাকা জমা করেছে, যে টাকা দিয়ে আপনার আমার ভোট কিনছে, বড় বড় বিজ্ঞাপন দিচ্ছে, সমস্ত খবরের কাগজ মিডিয়া আজকে মোদি কিনে নিয়েছে। সুপ্রিম কোর্টের দৌলতে আমরা বিরোধিতা করেছিলাম, আমাদের পার্টি এই বন্ড প্রথম থেকে বিরোধিতা করেছি। আমরা একটি টাকাও কোনো জায়গা থেকে আমাদেরকে দিতেও পারিনি, নিয়েও নি। আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম এই নির্বাচনের আগে, তা প্রকাশ করেছেন। তাতে বলেছে, সুপ্রিম কোর্ট কি বলেছে, এটা সবচেয়ে বড় অন্যায় বেআইনি কাজ হয়েছে। এই কাজ সেখানে বন্ধ করা হয়েছে, এখন বন্ধ করে দিয়েছে। সবচেয়ে বড় ঘটনা কে বলছেন? আপনার মন্ত্রিসভার মন্ত্রী, অর্থমন্ত্রী সীতারামন, উনার স্বামী পরকলা প্রভাকর। তিনিও আপনি সরকার আসার পরে 1914 সালে অন্ধ্রপ্রদেশে ছিলেন দলের মুখপাত্র বিজেপি। উনি বলছেন, যখন দেখেছে এই সমস্ত একটা, তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একটা অর্থনীতিবিদ, এই ভদ্রলোক, তিনি এখন সমস্ত তথ্য দিয়ে প্রমাণ করেছেন এই দুটি ঘোটালার কথা। বলেছেন মোদি যদি আবার আসতে পারে, এই সংবিধান থাকবে না, গণতন্ত্র থাকবে না। গোটা দেশের সমস্ত বুদ্ধিজীবী, সমস্ত চিন্তা সম্পন্ন মানুষের কাছে আবেদন জানিয়েছেন এই মোদিকে পরাস্ত করতে হবে। গণতন্ত্র কিভাবে আক্রান্ত? রাগ ডাক নেই, ভোট ডিক্লেয়ার হয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে, যেহেতু আম আদমি দল বিজেপির পকেটে যায়নি, তাই তাকে গ্রেফতার করে ভোটের প্রচার যাতে করতে না পারে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, একজন উপজাতি মুখ্যমন্ত্রী, দেশের মধ্যে উপজাতি রাজ্য, শিবু সোরেন, ওনাকে গ্রেফতার করে জেলে ভরে রেখেছে। থাকবে গণতন্ত্র? মানুষের মধ্যে এটা প্রশ্ন। পুরনো লোক যারা, কংগ্রেসের যারা, তারাও বলছে আমরা কি করে কমিউনিস্ট পার্টিকে ভোট দেব? আছে তো মনে? আমাদের প্রশ্ন, আমরা কালকে এই প্রথম মতো জীবনে আমি 67 থেকে ভোট দিই, হ্যাঁ, হাত চিহ্নে ভোট আশিস শাহকে দিলাম, দিতে হয়েছে তো। আমরা কি করে এখন আবার দেখি বিপ্লব দেব, হ্যাঁ, চোরের মায়ের বরগলা, বলছে মানিক সরকার কি করে দেবে? মানিক সরকার কালকে ভোট দিয়ে বলেছে আমি তো ভোট দিয়েছি। কেন হয়েছে আমরা? এটা ঐতিহাসিক সন্ধিক্ষণ। কংগ্রেস, কমিউনিস্ট, সমস্ত ধর্মনিরপেক্ষ দল আমরা একত্রিত হয়েছি। কেন? দেশকে বাঁচাতে হবে, দলকে না। আগে দেশ বড় না দল বড়? দেশকে বাঁচাবার জন্য আম্বেদকর যে সংবিধান রচনা করেছিল, তাকে রক্ষা করার জন্য আমরা কংগ্রেস, কমিউনিস্ট পরস্পর বিরোধী হলেও আমরা আমাদের সমর্থ চিন্তা ভাবনা করে আমরা আজকে এক হয়েছি। আমরা দেশকে বাঁচাবার জন্য, সংবিধানকে বাঁচাবার জন্য। ঠিক আমরা আমাদের জন্মের আগে স্বাধীনতার সংগ্রাম, সেই সংগ্রামের সময় কংগ্রেস, কমিউনিস্ট একসাথে লড়াই করেছে।
তখন কংগ্রেস ছিল একটা মঞ্চ, এআইসিসি জাতীয় কংগ্রেসের এই অধিবেশনে কমিউনিস্টরা আমন্ত্রিত। আমাদের বিনয় কুমার, ইএমএস নামত্রিপাদ, তারা সমাজবাদী কংগ্রেস বলে কংগ্রেস ছিল, সমাজেই কংগ্রেসের ভেতরে তারা কাজ করেছে। বিপ্লবী গণেশ ঘোষ, তারা কাজ করেছে। ইতিহাসের মধ্যে এটা আছে। দেশের পূর্ণ স্বাধীনতার দাবি এআইসিসির অধিবেশনে কমিউনিস্টরা এখানে উপস্থিত হয়ে প্রথম রেখেছিলেন। এই দেশের স্বাধীনতা কংগ্রেস কমিউনিস্ট যৌথ লড়াইয়ের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। আর এই আরএসএস 1925 সালে তার জন্ম লগ্ন থেকে বিরোধিতা করছে স্বাধীনতা সংগ্রামে, ইংরেজদের দালালি করেছে। ওই তাদের অন্যতম প্রতিষ্ঠাতা, তিনি আবার মন্ত্রিসভাও গেছেন শ্যামাপ্রসাদ মুখার্জি কংগ্রেসের সঙ্গে, হ্যাঁ মন্ত্রী হয়েছেন। সাভারকার, তিনি আন্দামান জেলে ছিল, সেখানে মুচালাকা দিয়ে এসছেন তিনবার, যা আমি একে মুক্ত করুন, আমি ভুল করে ব্রিটিশের বিরুদ্ধে কাজ করেছিলাম, আমি এখন বুঝতে পেরেছি, আমি চাই ব্রিটিশ শাসন ভারতবর্ষে থাকুক। বিপ্লবীদের ধরিয়ে দিত আরএসএস এবং জনসংঘ, তখন বিজেপি ছিল না। ওই তখন যদি কংগ্রেস কমিউনিস্ট এক হয়ে দেশের স্বাধীনতা সংগ্রামে আমরা একসাথে লড়াই করেছি, আজকে আবার একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে আমরা একত্রিত হয়েছি। গত বিধানসভা নির্বাচনে এই ত্রিপুরার এই বিজেপির স্বৈরাচারী মনোভাব, গণতন্ত্র কেড়ে নেওয়ার যে সমস্ত এক এক করে ছিল, আমরা কংগ্রেস কমিউনিস্ট একসাথে লড়াই করেছিলাম। 23-এর নির্বাচনে আমাদের জয় কেউ রুখতে পারত না। শুধু এই পানিসাগর আসনের কথা বলি, কত ভোটে হেরেছে আপনাদের প্রার্থী শীতল, হ্যাঁ 2000, 2000, 2500, 2400, মাথা কত ভোট পেয়েছে? প্রায় 7000-এর কাছাকাছি, 7,500। এই ভোটটা কার? এই প্রদ্যোৎ কিশোরকে রাত্র 3টায় আগরতলা বিমানবন্দর স্পেশাল ফ্লাইট পাঠিয়ে গুয়াহাটি নিয়েছে। হ্যাঁ, ওই যে ইট ভাটার মাটি যে করে মোল্ডিং, আপনাদের কেউ তো আছে, ওইখানে হেমন্ত বিশ্ব শর্মার মেশিনে মোল্ডিং করে ওনাকে দিল্লিতে নিয়ে গেছে। কার কাছে? অমিত শাহর কাছে। সেখান থেকে ফিরে এসে প্রথম বলেছিল, প্রার্থী দিয়েছিল 20টা আসনে, উপজাতি আসন, আমার দল উপজাতি দল, আমি 20টা আসনের প্রার্থী দেব। সেখান থেকে ফিরে এসে আরো 22টা উপজাতি আসনে প্রার্থী দিয়েছি। এই জায়গাতে এই 22টা আসনে সে ভোট কাটোয়ার দায়িত্ব নিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে উপজাতিদের সঙ্গে। এই বিশ্বাসঘাতকতা বলে আমরা কংগ্রেস কমিউনিস্ট যে আমরা জোট বেঁধেছিলাম, আমরা ক্ষমতায় আসতে পারলাম। প্রত্যেকটাই 22টা আসনে আমরা যেখানে যে ভোটে হেরেছি, এর চেয়ে অনেক বেশি ভোট সেখানে প্রদ্যোতের দল পেয়েছে। তার ওই বিশ্বাসঘাতকতার জন্য এই আসনে নাম নাই, গোত্র নাই, কিছু জানে না কেউ, তার বোন কেন প্রার্থী করেছে। বিজেপি কত বিপদে পড়লে আজকে তার দলের কেউ না, ত্রিপুরার মানুষ কেউ চিনে না। যে রানীর ঘরের সন্তান, সেই রানী শিলং থাকতেন। ত্রিপুরার কটা জেলা, কটা মহকুমা বলতে পারবে সে? শিলংয়ে জন্ম, শিলংয়ে একটু পড়েছে, বিয়ে হয়েছে ছত্তিশগড়, সেখান থেকে কেন
সে বিপদে পড়েছে তার পরিবার। আর কিরকম অদ্ভুত, 92-তে 10 আর 1919 সালে হায়ার সেকেন্ডারি মোচা লাগা দিয়েছে। অর্থাৎ সব কিছুতেই জালিয়াতি। আপনাদের পানিসাগর, এই দিন আমি ওই মিটিং গিয়েছিলাম, শুনেছিলাম পানিসাগর নাকি বলেছে আমি তো বাংলা জানে না, हिंदी बोलছে, मैं जानता है नहीं बांग्ला, कॉकबोरक नहीं जानता है, आप लोग हमको वोट दीजिए, मैं जाके बांग्ला सीखूंगा, कॉकबोरक भी सीखूंगा, फिर आके आपका काम करूंगा। यही तो पता, আর বক্তৃতাও করতে পারো না। তাকে কেন আমরা করতে, যে ত্রিপুরার কিচ্ছু জানে না, এমন কোন নেতাও না। কেন বিজেপি বিপদে পড়েছে? কি বিপদ? 23-এর নির্বাচনে যে 5 বছর ভোট আগে বলেছিল নরেন্দ্র মোদী, আমি মানিক সরকার না, আমি হীরা দিয়ে বানাবো, শোনা না। আবার কয়েকদিন আগে এসে বলছে এখন হীরা প্লাস। একই বক্তৃতা। কি করেছে ত্রিপুরার? অজিত বলেছে আপনাদের পানিসাগরের কথা। গোটা রাজ্যে এটা কোন রাস্তায় যাওয়া যায় না, জল নেই, বিদ্যুৎ নেই, স্কুলে মাস্টার নেই, ছাত্ররা, মহিলারা, সাধারণ মানুষ রাস্তারোকো করছে প্রতিদিন। সরকারের কোনো জবাব নেই। আরেকজনকে নিয়ে দাঁড় করেছে পশ্চিম আসনে, জবাব দোক। কেন 4 বছরের মাথায় তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হলো? কোনো জবাব আছে? দিয়েছে? এখন আবার এসে মুখ্যমন্ত্রীর বক্তৃতা করছে। মুখ্যমন্ত্রী তো রাজনীতি কোনোদিন করেনি, আমরা তো ওনাকে একেবারে ছাত্র কলেজ থেকে দেখেছি, কাছাকাছি তো। এখন উনিও দেখি একেবারে উল্টোপাল্টা কথাবার্তা বলছে প্রতিদিন। তা আমি আর বেশি সময় নিয়ে কথা বলবো না। এই দেশের পরিস্থিতিতে গতকালকে ওরা বুঝতে পেরেছে 23-এর নির্বাচনে যেভাবে 5 বছর পরে 11 ভোট বিজেপির কমে গিয়েছিল, এই কারণে মতার সঙ্গে সমঝোতা না হলে মানিক শাহর সরকার হতো না। আর এখন এই 1 বছরে মানিক শাহ সরকারও যা করেছে, ভোট আরো কমেছে। আর গোটা দেশে আওয়াজ উঠেছে বিজেপি আসবে না। 400 না, 150-200 যদি পায়, বেশি পাবে। পরিস্থিতি যা দাঁড়িয়েছে। গতকালকে ভোট হয়েছে 102টা আসনে। এখানে আমার বিশেষ করে যুবকরা, তারা তো এখন সোশ্যাল মিডিয়া, মোবাইল সবার হাতে হাতে আছে, দেখে না? কালকেই তৈরি হয়ে গেছে বিজেপির ডাউন। তামিলনাড়ুতে 39টা সিট বলেছে, একটাও বিজেপি পাবে না, কোন সম্ভাবনা নেই। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ডিএমকে নেতা স্টালিন বলে দিয়েছে। উত্তরপ্রদেশে 8টা, যেখানে কই কৃষক আন্দোলন হয়েছে দিল্লির 383 আন্দোলনে এই কৃষকরা ছিল পশ্চিম ইউপির। অখিলেশ যাদব তিনি বলেছেন এইবার ডোলা খালেই হবে, আর হবে না। বিহারের 4টা, লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদব বলেছেন বিহারে বিজেপির এন্ট্রি নেই। শুরু হয়েছে কালকে থেকেই। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে গোটা দেশের পরিস্থিতি, বিজেপির অবস্থা খুব খারাপ। এই কারণেই কালকে নির্বাচন কমিশনকে মোকাবিলা করে ভোটারদের আগের দিন রাত্রে থেকে
বিশেষ করে যারা সংখ্যালঘু গরিব এলাকা বস্তি এলাকা, সেখানে মানুষকে ভয়ভীতি দিকে ভোট দিতে দিও না। এজেন্ট যারা গিয়েছিল 10টা পর্যন্ত 11টা পর্যন্ত কিছু ছিল, প্রায় 80% এজেন্টকে জোর করে বের করে দিয়েছে। কোনো জবাব নেই নির্বাচন কমিশন। কোথায় গেল? হ্যাঁ, ভোটের ভেতরে আছে। যারা গিয়েছে ভোট দিয়েছে, কিন্তু বাইরে তো এজেন্ট ছিল না, রাস্তায় ছিল না। আমরাও ভোট দিতে গেছি। আগে ভোটের কি লম্বা লম্বা লাইন, কোন লাইন ছিল না। তাহলে এটা আরো একটা প্রহসনাত্মক। তাই এই জায়গায় পূর্ব ত্রিপুরার মানুষকে আমরা সাবধান করব, দল বেঁধে আরো চেতনা নিয়ে আপনাদের এই পশ্চিম আসনের অভিজ্ঞতা নিয়ে এইখানের ভোটের লড়াই লড়তে হবে। আমরা জানি ভোট দিতে পারলে অনেকেই ভোট দেবে। এক একজন যত, আমার কাছে ওই দিন একজন আসছে, সে 6 বার দল যোগদান নিয়ে 6 বার যোগদান করেছে। ও দাদা, যোগদান করতে করতে তো জুতার সুখ তুলে শেষ করে নিয়েছে, তারপরও বিশ্বাস করে না। যারা যোগদান করছিল, ও যোগদান যখন করছো ভোট পাইয়া গেছে, আর যাওয়ার লাগতো না। পরশুদিন আমাদের মোহনপুর, আপনি চিনেন, রতন নাথের বিখ্যাত, এখন ইয়ের পরে পৃথিবীর বিখ্যাত হয়ে গেছে সেপলামিতে। হ্যাঁ, কি কয় কি ভাই, তার বয়স হয় না। একজন বিজেপির কর্মকর্তা ডাকিয়ে নিয়েছে, এই তোর বিরুদ্ধে অভিযোগ আছে, তুই ভোট দিতে যাইস না। আমি ভোট দিতে যাই না? আরে বিজেপির তো আনলাম আমরা, আমরাই তো প্রথম আপনার লোকে কংগ্রেস করতাম, বিজেপিতে গেছি। কোন আমার কাছে খবর আছে তুই ভোট দিতে যাইস না। সেই ছেলেটি এসে আমাদের নেতাকে বলছে, এই কথাই যখন কইয়া লাইছে, ভোট দিতে না গেলে হতে বেদা লিব, যাবো আশিস সারেই দেব। এরকম অনেকে আছে, কথা বলছে না। আমাদের মিটিং এখানে তো বেশি বড় হয় না, এমনি তো রৌদ্র বেশি, কিন্তু মিটিং শুনেন না, কিন্তু আছে অনেক না। আমরা সকলের কাছে আবেদন করব যে নরেন্দ্র মোদী থাকবে না, বিজেপি থাকবে না, এইটাই বোধহয় খুব সম্ভবত শেষ নির্বাচন হবে বিজেপির জন্য। এই দেশে আর ভবিষ্যতে বিজেপি থাকবে না, যদি আমরা সঠিকভাবে এই রায় দিতে পারি। তাই আপনারা এই আসনে আমাদের যে প্রার্থী ইন্ডিয়া মঞ্চের, আপনাদের ঘরের ছেলে, উত্তর ত্রিপুরার 3বার বিধায়ক করেছিলেন কাঞ্চনপুর থেকে, জেলা পরিষদ গঠনের পরের থেকে সে সদস্য ছিল। এই অভিজ্ঞতা নিয়ে আমরা তাকে দিল্লিতে পাঠাতে চাই, যাতে ত্রিপুরার মানুষের কথা, নতুন সরকার আসলে যাতে আমাদের দাবি, আমাদের কথা নিয়ে আসতে পারে। এই দায়িত্ব আপনারা নেবেন। এই কথা কয়টা বলে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। সকলকে আমার নমস্কার।